হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক সৈয়দ এনামুল হক নিপু। আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকে কথা বলছি যে কালকে আমি ১২ মিনিটের একটি লাইভ ভিডিও দেখেছি যে সেই মেয়েটি হলো একটা মডেল মেঘনা আলম। তার একটি ১২ মিনিটের আমি লাইভ একটা ভিডিও দেখেছি। সেই ভিডিওটা আমি যখন দেখেছি তখন সেই মেয়েটা বারবার মানে সাহায্য চাচ্ছে মানুষের কাছে এবং বলছে যে আমার দরজায় নাকি পুলিশ এসেছে। পুলিশ কেন এসেছে আমি জানি না। আমি ওয়ারেন্ট মানে ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চেয়েছি, সেটা তারা দেখাতে পারছে না। পাশাপাশি তারা প্রথমে নাকি বলেছিল যে জন্ম নিবন্ধন আ উম বিষয়ে আলাপের জন্য পুলিশ গেছে। তো জন্ম নিবন্ধনের জন্য পুলিশ তো যাওয়ার কথা না। দ্বিতীয়বার আমরা শুনেছি যে দরজার ওপার থেকে যখন মেয়েটা বলছে যে, "আপনি দরজা ভাঙছেন কেন আপনারা?" তখন ওপার থেকে বলছে, "দরজা খোলো। আমরা ইনফরমেশন পেয়েছি যে তোমাদের এখানে মাদক আছে।" তখন মেয়েটা চিৎকার করে বলছিল যে, "আমি তো দূরের কথা, আমার ১৪ গোষ্ঠীর কেউ কোনোদিন মাদক খায় না। আমি কোনোদিন মাদক ধরিও নাই, টাচও করি নাই। এই ধরনের কোনো কিছু নাই।" তো এরকম হচ্ছে। এরপরে দেখা গেল যে দরজা ভেঙেছে তারা এবং একসময় সে চিৎকার করে বলতেছিল যে, "ল্যাপটপ নিচ্ছেন কেন? আপনারা আমার এগুলো নিচ্ছেন কেন?" পরবর্তীতে তার লাইটটাও বন্ধ হয়ে যায়, অর্থাৎ তার মোবাইলটাও ছিনিয়ে নেওয়া হয়। তো এই জিনিসটা আগে আমরা তাকে দেখব যে সে আসলে মানে কি করে? মানে তার এই ব্যাপারটা আমি জানি যে তার ইতিমধ্যে ২০২৫ সালের ৫ই অক্টোবর, হুম? না মানে ২৪ সালে যে ৫ই অক্টোবর মিস আর্থ আ সে হয় মডেল মেঘনা এবং পরবর্তীতে সে তখন থেকে আলোচিত হয়। এইটুকু আমরা জানি। হ্যাঁ? তার সম্পর্কে আরেকটা জিনিস জানি যে সে বিভিন্ন জায়গা থেকে যে আমরা যে ফেলে দেই যে জুটগুলা আছে, যে নোংরা জিনিসগুলো আছে যেগুলো আমরা ফেলে দেই, সেইগুলা সে সংগ্রহ করে এগুলাকে রিসাইকেল করে মহিলাদের দ্বারা রিসাইকেল করে এবং এটাকে নতুন জিনিসপত্র বানিয়ে জাস্ট মহিলাদের, নারী উদ্যোক্তাদের সে ডেভেলপের কাজ করছিল। তো এটা অনেক সুন্দর একটা মানব অধিকারের কাজ সে চালিয়ে যাচ্ছিল। এটা আমরা জানি। কিন্তু আসলে কি ঘটেছে আমরা আগে তার লাইভটা দেখি, তারপরে আমি আপনাদের সাথে কথা বলি। ভাই, আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে। তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো। তারা কিন্তু আমার কথাটা শুনছে না। আমার বাবা-মা যেখানে যে আছেন, আমি প্রস্তুতও না, আমি ঠিকভাবে জামা-কাপড় পরা না, ঠিক আছে? ঠিকভাবে আমি এখন পর্যন্ত প্রস্তুত না, আমি জামা-কাপড় পরা না, আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছি, আমার দরজা প্রচন্ড পরিমাণে নক করছে। আমি তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন, কোনো চিন্তা নেই তো, আমি নিজে থানায় এসে কথা বলবো, ঠিক আছে? কিন্তু তারা যে কারণে এসেছে সেটা হচ্ছে আমাকে একটা বিপদে ফেলা। আমি জানি না হাতে বন্দুক আছে তাদের বাইরে, পরিচয় দিচ্ছে হচ্ছে পুলিশ, কিন্তু আমি কিন্তু বললাম যে আমি নিজে ঢাকা থানায় এসে কথা বলবো। তাহলে তো আসলে নক করার কিছু নেই, তাই না? শুনুন, আপনি আমার দরজা ভাঙার চেষ্টা করছেন, আমার তো ভয় পাওয়াটা স্বাভাবিক, তাই না? না না, আমি তো শুনতে পারি না, কারণ আপনি কেন ট্রাস্ট করবো আপনাদেরকে? আমার কাছে অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফোন এসেছে, অলরেডি সিটি কর্পোরেশন থেকে ফোন এসেছে, অলরেডি ৩ জন মানুষকে আপনারা থানায় আটকে রেখেছেন। আমার তো আপনাকে ট্রাস্ট করার প্রশ্ন ওঠে না, কিন্তু আমি নিজে আমার লয়ারের সাথে আসবো, আমি আইনজীবী নিয়ে আসবো, এখন আমার পক্ষে সম্ভব না। ৩ জন তো আমার কাছে খবর এসেছে থানায় নিয়ে গিয়েছেন ভাটারা। আমি তো আপনাকে নাম বলবো না, আপনি পুলিশ, আপনি জানেন, আপনি নিজে নাম বলুন। অলরেডি আমার কাছে সারাদিন প্রচন্ড পরিমাণে থ্রেটেনের ফোন এসেছে। এখন আপনারা কয়জন এখানে? ৭-৮ জন মানুষ নিচের দারোয়ানকে পর্যন্ত হাত করে উপরে নিয়ে আসছেন। হ্যাঁ, আমি আপনাকে কথা দিলাম যে আমি আমার আইনজীবী সহ থানায় আসবো। কেন আপনি হাতে বন্দুক টন্দুক নিয়ে এসে আমাকে ভয় দেখাচ্ছেন? আপনারা দরজা ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন। যেখানে আমি বললাম, প্রথমে আপনি বললেন কি বার্থ সার্টিফিকেট খোঁজ নিতে আসছেন, প্রথমে বললেন যে আপনি বার্থ সার্টিফিকেট এগুলো নিয়ে কথা বলতেছেন। আপনি মিথ্যা বললেন কেন? আপনি পুলিশ হলে না, আমি এখানে এতগুলো লোকের সাথে আমি ঠিক মতো জামা কাপড় পর্যন্ত পরা না, আমি প্রস্তুত না, আমি এতগুলো লোকের সাথে আপনি বললেই কেন কথা বলবো? জি জি, কে বলছেন আপনি? হ্যাঁ, সবাইকে ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা,
আমি এই লোককে নিয়ে আপনার বাসায় আসবো? আপনার তো আমাকে ফোন করে আসার কথা। আমি তো জীবনে কোনোদিন কোনো পুরুষ মানুষ আমার দারোয়ান এখানে দাঁড়ানো বলতে পারবে যে বাসার ভেতরে আনি না। Guys, please spread the lies. Keep it as proof, okay? Keep it as proof. Keep it as proof. If something happens to me, Ambassador Isa is responsible for this. আমার লয়ার যে আছেন, প্লিজ এই লাইভটা দেখে এখনই আপনারা ব্যবস্থা নেন যাতে সৌদি সরকারের কাছে এটা নামে কমপ্লেইন যায়। বাংলাদেশি লয়ে এরকম সিচুয়েশনের পরে কিন্তু শেয়ার রিনিউ থাকে না। আপনারা এই দেখতে পাচ্ছেন লাইভটা, দেখেন আমি ঠিক মতন এখন বললাম আমি যে জামা কাপড় পরবো সেই অবস্থাটা নেই, আমার দরজা ধাক্কিয়ে ভেঙে ফেলতেছে বাসার। হ্যাঁ, এটা কিন্তু কোনো পুলিশের কাজ হতে পারে না। পুলিশের কাজ হতে পারে? এই যে দেখেন দরজা এখনো নাড়িয়ে যাচ্ছে, আমি যে বলছি আমার কথা না শুনে দেখেন এখনো দরজা নাড়িয়ে যাচ্ছে, দরজা খোলার চেষ্টা করে যাচ্ছে। এই যে দেখেন যে ফুলকাটা দিয়ে দেখা যায় মানুষকে, এটা খোলার চেষ্টা করছে। আপনি এটা খোলার চেষ্টা করছেন কেন বলুন? বাড়ি মালিক কে বলছেন? কি দেখুন এখন বলছে আমার বাসায় নাকি মাদক আছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি জীবনে কোনোদিন, আমার যারা চিনে আমাকে সবাই জানে, ঈসা নিজে পর্যন্ত জানে আমি কোনোদিন আজ পর্যন্ত মদ হোক সিগারেট হোক কোনো কিছু মুখে পর্যন্ত লাগাইনি। আমাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। এই যে আপনি মুখ থেকে একটা কথা বললেন আমার বাসায় মাদক আছে, তার মানে আপনি আমাকে ফাঁসাতে এসেছেন। আপনি আমাকে ফাঁসাতে এসেছেন। আপনি পুলিশ হয়ে আগে না দেখে কিভাবে বলেন আমি জীবনে পর্যন্ত আজ পর্যন্ত মদ মুখে দিয়ে দেখি নাই? শুনুন, এরা খারাপ মানুষ, আপনারা কেউ আমাকে বাঁচাতে পারবেন না। এখানে যদি দাঁড়িয়ে থাকেন ওনাকে চলে যেতে বলুন, আমি আমার লয়ার নিয়ে আসবো সন্ধ্যায়। এই যে বলছে আমার বাসায় মাদক আছে, এটা বলার মানে তো আমাকে ফাঁসানোর জন্য আসা হয়েছে। আমি আপনাকে কথা দিচ্ছি ভদ্রভাবে আমি আমার আইনজীবী সহ আসবো, আমি নিজে আসবো। কোন থানা থেকে এসেছেন? ঢাকা তো? আচ্ছা আমি বুঝলাম না, আমি যখন বলছি আমি নিজে আসবো আপনারা দরজা ধাক্কাচ্ছেন কেন? না না, আপনি বললেন আমার বাসায় মাদক আছে, তারপরে আমি কিভাবে কথা বলবো বলেন তো? আপনারা বলুন যে কেন এসেছেন আমার বাসায়, কি ঘটনা হয়েছে বলুন। ভাই আপনারা কেন এসেছেন আমাকে বলবেন? প্রথমে বললেন বার্থ সার্টিফিকেট, সেটা সত্যি কথা না, তাহলে কেন এসেছেন বলুন। কিন্তু কেন সেটা, আপনি কেন এসেছেন? না, আমার আইনি অধিকার সেটা বলে না। আইন অনুযায়ী আপনাকে কারণ বলতে হবে, অ্যারেস্ট ওয়ারেন্ট থাকতে হবে, না হলে আপনি আমার বাসায় কোনোভাবে আসতে পারেন না। ঠিক আছে, আমি সেটা করছি। আমার দরজা ধাক্কাতে কি করবেন না কাইন্ডলি। হ্যাঁ, দরজা ধাক্কাতে কি করবেন না। এই যে আপনারা চাবি দিয়ে খোলার চেষ্টা করছেন আবারও, তাহলে আমি কিভাবে আমার আইনজীবীকে ফোন দিব? কি একটা অবস্থা। হ্যাঁ, আমি এখন পর্যন্ত দাঁত পর্যন্ত ব্রাশ করি নাই। হ্যাঁ, কি একটা অবস্থা। মানে আমি কি বলবো, একটা যে জামা কাপড় পরে মানুষের সামনে যাবো সেই অবস্থাটা পর্যন্ত নাই। হ্যাঁ, আপনি কি আমার লাইভ দেখছেন? জি, আপনি কি আমার লাইভ দেখছেন? শুনুন, আমার বাসায় পুলিশ হামলা করেছে, ঠিক আছে? পুলিশ হামলা করেছে, আমাকে কি কারণে নিতে আসছে না বলে বলছে যে কি বার্থ সার্টিফিকেট এগুলোর জন্য নাকি এসেছে। হ্যাঁ, প্রথমে এটা বলে মিথ্যা বলছে, পরে আমরা তাকে বলেছি কালকে সন্ধ্যায় আসুন, সেটাও আমার কথা শুনেনি। না না, সেটা
বলছে না, তারপর বলে কি আপনার বাসায় মাদক আছে। এটা কেমন কথা? আমার বাসায় কেন মাদক থাকবে? আমি তো জীবনে কোনোদিন এত যে জায়গায় যাই, এত দেশ বিদেশ ঘুরলাম, কোনোদিন বাইরে কেউ কারোর সঙ্গে কোনোদিন মাদক থাকবে, তাহলে আমার বাসায় কোথা থেকে মাদক আসবে? সেগুলো কিছু নেই, কিছু নেই, কিছু নেই। আমি বলেছি যে আমার আইনজীবী সহ সন্ধ্যায় আসবো, বলে যে আপনার আইনজীবীকে ফোন দেন, ফোন দিয়ে তারপরে দরজা খুলেন। ফোন লাইনে ফোন দিলে তো ওরাই ধরবে, কি লাভ হবে? আচ্ছা, ওরা আমার দরজা ভেঙে ফেলছে, ওরা আমার দরজা ভেঙে ফেলছে। আপনাকে আমি আমার ভাতারা থানায় চলে আসেন প্লিজ, এখনই আপনি ভাতারা থানায় চলে আসেন। আমাকে যদি ধরে নিয়ে যায় আমার আইনজীবী লাগবে। আপনি আমার কথা শুনেছেন? আপনি প্লিজ আমার কথা শুনুন, আপনার পেমেন্ট নিয়ে চিন্তা করেন। আমার কোনো লোক কেউ নাই এখানে, ঠিক আছে? আমি একা থাকি। প্লিজ আপনি এখনই এখনই ভাতারা থানাতে চলে আসেন প্লিজ, প্লিজ। ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস সহযোগিতা পেতে এক চাপুন। ফর ইংলিশ প্রেস 2। হ্যাঁ জি, আমাকে হেল্প করুন। আমার বাসা হচ্ছে বসুন্ধরা আবাসিক, ঠিক আছে? আমার বাসায় পুলিশ এসে আমার দরজা ভেঙে ফেলতেছে। তাদের কাছে আমাকে নিয়ে আসলে কোনো নালিশ কিছু নাই। মানুষের কি বলে, কেউ আমাকে ফাঁসাচ্ছে। Yes, can you please send somebody to my house? There are some people from Bhatara Thana at my house. They're trying to break in. Can you do something immediately? They are trying to open my door. They don't have a search warrant. In fact, there is no legal complaint on me ever. But they're here at my door. They're trying to break in. Can you send somebody right now? Hello? Yes. Bosundhara residential area, block D, road 5, house 76. You are also on live on Facebook with me. I have called 999. There are some police at my house trying to break in. I asked them why. First they say they're here for birth information or something, I don't know. Then they say there are madok in my house, which is not true. So again, they're trying to trap me in. Yes, they're trying to break the door. I don't know. That's why I need your help. Please send somebody right now. My name is Meghna Alam. Meghna Alam. Please, they're trying to break the door. Send somebody immediately. Block D, Road 5, House 76, Bosundhara residential area. Send somebody. Full name Meghna Alam. Meghna Alam. Block D, Road 5, House 76. Block D, Road 5, House 76. Please, যারা আমার লাইভ দেখছেন, somebody come forward to help. Block D, Road 5, House 76. আমার দরজা ভেঙে ঢোকার চেষ্টা করছে, ক্লেম করছে এখানে মাদক আছে। It's not true. Nearest is Bhatara and they're from there, so do something soon. Yes? Oh my God. Oh my God. Are you seriously from police? Why are you doing this? আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ তারা নিয়ে যাবার চেষ্টা করছে। আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ নিয়ে যাবার চেষ্টা করছে। আমার ফোন ল্যাপটপ আমি তো নিতে দেবো। আপনারা তাড়াতাড়ি করছেন কেন?
আমি দিব, আমি দিব। এগুলো আমার নিজস্ব জিনিস। ঠিক এমনটি আমরা যেটা জানতে পেরেছি যে আমি নাম বলি, সমস্যা নেই, কারণ যেহেতু মেঘনা আলম অলরেডি বলেছেন নামটা, তাই আমি বলছি যে বাংলাদেশে সৌদিতে নিয়োজিত একটি বাংলাদেশের একজন মানে রাষ্ট্রদূত, অর্থাৎ সৌদিতে বাংলাদেশ যে রাষ্ট্রদূত নিয়োগ করেছেন সেই একজন রাষ্ট্রদূত, ওনার নামটা হলো সেই রাষ্ট্রদূত আহ, কি নাম ওনার, ইয়াসিন কি ঈসা বিন ইউসুফ, ঈসা বিন ইউসুফ। ঘটনা আমরা জেনেছি যে প্রথমে তার সাথে ঈসা বিন ইউসুফের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তিনি যে আগে বিবাহিত সেই জিনিসটা গোপন করা হয়েছিল। পরবর্তীতে যখন মেঘনা আলম জেনে যায় যে সে আসলে ম্যারিড, তখন সে সেই তার যে স্ত্রীকে সে ফোন করে সে ক্ষমা চায় এবং তার সেই আংটিটা ফেরত দেয়। এই শুরুতে এই জিনিসটা নিয়ে তার নাকি একটা গ্যাঞ্জাম চলছে, এই হলো। তাছাড়া আর কোনো কিছু না, আর কোনো অভিযোগ নাই। এখন আমার কথা হলো যে এই যে নারীরা এইরকম অসহায় অবস্থায় একজন নারীকে পুলিশ গ্রেপ্তার করে। আমরা শুনেছি যে আওয়ামী লীগ, এতদিন জেনেছি যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্ট আমলে এরকম অনেক হয়েছে, যেমনটা পরিমণির সাথে হয়েছিল। হুম, এই যে লকডাউন করোনার আমলে পরিমণির সাথে হয়েছিল। তাহলে আমরা ভেবেছি যে এখন তো ফ্যাসিজমের কেউ ক্ষমতায় নাই, তাহলে এই জিনিসটা কেন, মানে রাষ্ট্রযন্ত্র কিভাবে ব্যবহৃত হয় একজন মানুষের ইচ্ছার উপরে। এবং তারা একটি অভিযোগ করেছে, পরবর্তীতে রাত 10:30টায় তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে হাজির করা হয় এবং আদালত তাকে 1 মাসের আটকাদেশ দেয়, এটা আমরা জানতে পেরেছি। এবং সেটা কি বলেছে, মিথ্যা তথ্য ছড়িয়ে কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা এবং দেশে অর্থনৈতিক ক্ষতি সাধনের হুমকি দেওয়ার কারণে। এখন মিথ্যা তথ্য ছড়িয়ে কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা, তার মানে কূটনৈতিক সম্পর্ক কি, উনি তো সৌদি আরবের লোক না, উনি বাংলাদেশের মানুষ, উনি মানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সৌদি আরবে অবস্থান করছে। তাহলে কূটনৈতিক সম্পর্ক এখানে কিভাবে সম্পর্ক নষ্ট হয়। পাশাপাশি আরেকটি কথা বলেছে, দেশে অর্থনৈতিক ক্ষতি সাধন, এটাই বা কিভাবে। আমরা আগামীতে দেখব যে আদালত এটার সাথে কি বলে। আজকে আমি একটা জিনিস বলছি যে এই যে মেয়েটা, এই যে মেঘনা আলম, তিনি যে তার আইনজীবীকে কল করেছিলেন, আইনজীবীর আসা উচিত ছিল যে আইনজীবী আসুক এবং তার প্রেজেন্সে যা হওয়ার হতে পারত, কিন্তু আইনজীবী এখানে আসেনি। অথচ দেখেন, যদি কোনো মানবাধিকার কর্মীকে, কোনো মানবাধিকার সংস্থাকে যদি কল দিতেন, তাহলে ঠিকই মানবাধিকার সংস্থার লোকজন ওখানে পৌঁছে যেতেন, হ্যাঁ, এবং তারা সেখানে অবস্থান করতেন। এবং কারণ আমরা মোটামুটি একটি জানি যে এবং গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তো কাউকে গ্রেপ্তার করা যায় না, আর এটা তো নারীর ব্যাপার। তারপরেও দেশে অনেকগুলো আইন আছে, ক্রিটিক্যাল পজিশনে সেটা গ্রেপ্তার করা যায়, কিন্তু সেই ক্রিটিক্যাল পজিশন তো একটা মেয়ের ব্যাপারে নাই। এই মেয়েটা আলোচিত একটা মেয়ে, তাকে আপনি একটা কাজ করতে পারতেন না, আপনি থানায় কল দিয়ে তো মানে থানা থেকে বলতে পারতেন যে একটু থানায় আসেন, সেটা তো বলতে পারতেন। তো এইভাবে যদি আপনার অরিজিনাল মানে পুলিশ, এটা এখন তো বুঝতে পেরেছি আমরা অরিজিনাল পুলিশ, কিন্তু রাষ্ট্রযন্ত্র এই পুলিশটাকে ব্যবহার করা আর কবে শেষ করবে। আমি একটু দেখছি যে ঠিক একই রকম একটা পরিমণির সাথে, চিত্রনায়িকা পরিমণির সাথে একই রকম ঘটনাটা হয়েছিল। আমরা আগে দেখি যে সেই পরিমণির সাথে কি ঘটেছিল, সেই জিনিসটা দেখি একটু। আমরা দেখি যে পরিমণি কি বলেছিল লাইফে এসে। আমি বনানী থানা, আমাদের সকল প্রশাসন, আমি সবার অ্যাটেনশন চাচ্ছি। আমাদের বাসায় সিভিলে কারা জানি এসে নিজের গেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে, এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোনো প্রশাসনের লোক কিনা, তার কেউ বলতে পারতেছে না, মানে কেউ বলেই না, ওটা বাজে বিহার করতেছে যে গেট, আমার মনে হচ্ছে এটা ডাকাত, কারো কোনো পোশাক নাই এবং এক একজনের এক এক রকমের চেহারা। আপনারা যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি বনানী থানায় যোগাযোগ করা হলো, বনানী থানা থেকে কোনো রেসপন্স নাই, এখন অবধি নাই। আমি ডিবি অফিসে ফোন দিলাম, তারা জানালো যে তাদের কোনো পরিচয় ছাড়া লোককে কিভাবে
আমি কিভাবে আমি দরজা খুলবো? আমি তো খুলতে পারবো না। সো প্লিজ এখানে যারা যারা আছেন, যদি আমার লাইভটা এখনই কেউ দেখে থাকেন, থানার লোকজন একটু প্লিজ আমার পাশে আসবেন। আমি পুলিশ। হ্যালো দিবো মা, দিবো মামা। আমি ঘুমাইতেছিলাম, মানে বাসার নিচ থেকে নিচের মেইন গেট তারা সব ভাঙচুর করে উপরে চলে আসছে। এখন বাসার মেইন গেট ভাঙাভাঙি করার চেষ্টা করতেছে, অনেক জোরে জোরে তারা অনেক শব্দ হচ্ছে। আচ্ছা, কেউ কোনো পুলিশ টুলিশ কেউ কিছু শুনতেছে না? আমি সবাইকে ফোন করলাম, কেউ আসতে পারতেছে না। বলেন থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগে? মরে গেলে আসবেন ভাই, এরা যদি ডাকাত হয় কি করবেন? এটার ভয় করতেছিলাম, আমি আজকে লাইভ কাটবো না। কে? কি হয়েছে? কি আন্টি? আন্টি কি হয়েছে? আন্টি কি হয়েছে? আপনি নানু ভাইয়ের কাছে যান না। হ্যাঁ, নানু ভাইকে কিছু বললেন না। হ্যাঁ, যে রীতিমতো কলিং বেল দিচ্ছে। আচ্ছা, আমি বুঝলাম না, মানে এইখান থেকে থানা থেকে আসতে কতক্ষণ টাইম লাগে? আমি যে বলতেছি বারবার থানাকে ফোন করে, থানাকে রেসপন্স করতেছে না, তাহলে কি মানুষ কি মরে যাবে? তারা কেউ জানে না কোন কোন অফিস থেকে আসছে, কোন থানা থেকে আসছে, না কোন র্যাব থেকে আসছে, না কোন সিআইডি থেকে আসছে, কেউ কিছু বলতে পারতেছে না। আমি সব জায়গায় খোঁজ দিলাম, কেউ বলতে পারতেছে না। আমি হেল্প চাইলাম, এখনো অব্দি কেউ আসতেছে না। কি বলে? ওরা তার পরিচয় দিতে পারতেছে না, আননোন লোকজন কিভাবে ভয় ঢুকাবো? কিসের পুলিশ? কোন জায়গা থেকে আসছে এটা তো বলতে হবে। নাম নাই ওনাদের, থানার টানার নাম নাই, কোনো নাম নাই। আচ্ছা, আমি বুঝলাম না, মানে দিব মামা, দিব মামা, তুমি ফোন দাও, এখনই থানা ফোন দাও, আবার ফোন দাও। আমি ডিবি অফিসে ফোন করলাম হারুন ভাইকে, হারুন ভাই বললো যে তোমার দরজা খোলা দরকার নেই, আমাদের এখান থেকে কোনো টিম যায় নাই, আমরা আসতেছি, আমরা দেখতেছি। এখন অব্দি আমি বুঝতেছি না, আমি মরে গেলে আসবেন আপনারা? আমি তো ভাই হার্ট অ্যাটাক করে মরে যাবো, আমি তো ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে। এটা এটা একদম টর্চার। কোন থানা থেকে আসতেছে? 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট ধরে ভাঙচুর করতেছে। নিচ থেকে উপরে যখন উঠছে কতক্ষণ টাইম লাগে উপরে উঠতে? ভাঙচুর করে নিশ্চয়ই 2 মিনিট উঠে নাই। সেই থেকে আমি থানাকে ফোন দিচ্ছি, থানা থেকে কোনো রেসপন্স নাই। আমি বুঝলাম না এটা কি। একটা আমাকে আন্টি এখানে সরেন না, যান না, নানু ভাই কাছে যান। নানু ভাই কিছু বললেন নাকি? আমি একটা কোটিতে তো কিছুটা দিই। একজন কালো শার্ট পরা, একজন সাদা শার্ট পরা, একজন রঙিন শার্ট পরা, এগুলো কি? কোন জায়গা থেকে আসছে? বলবো তো ডেফিনেটলি, তাও জানবো সবাই কে আসছে, কে কে করছে, বুঝলি সব মিডিয়ায় খবর দেওয়া সবাই অন ক্যামেরা মেরে যাক, কারো যদি মারতে ইচ্ছে করে। আমি এই জন্যই বলতেছিলাম যে আমি কি ভয়টা পাচ্ছিলাম, আমার এখানে কোনো সিকিউরিটি নাই, যে কেউ পুলিশ বলে সে ঢুকে যাবে আর আমি তো ঢুকতে দিব না। না কাজ করতেছে দিব না।
দিব আন্দাজে ভয় দেখাও না। নেট কাজ করলে তো ভালোই, তাহলে তো ডিপার্টমেন্টের লোকজন। আমাকে দাও। হ্যালো, র্যাবের টিম হোক যেই টিম হোক, বলবে না কেন ভাই? বলা তো উচিত। হুম, আমি লাইভ কাটতেছি না, এই লাইভ থাকবে। ভাই এইভাবে কিন্তু, হ্যাঁ আমি ফেসবুকে লাইভে, বাবা আমি মরবো আর পৃথিবী দেখবে না? আমাকে কে কি করবে আমার সব আমি দেখাই মরবো। আমার সাথে কে কিছু পারবে না, একটা সোজা মরতে তো হবেই, নিয়ে মরবো, সমস্যা নেই। দেখো তো মরণী থানা থেকে নাকি লোকজন আসতেছে। ফোন দাও না, থানা একটা ফোন দিতে পারতেছো না? আমারটা যে সেম কথা বললো, আমরা দেখতেছি। আমি বললাম যে ভাই আপনারা একটু আসেন, ওরা আসতেছে না। মানে কি ধরনের বিজি করে রাখছে, আমি তো বাচ্চা ফোন দিই। আর বলুক ওনার প্রশাসনের লোক হলে তো সমস্যা নেই, খুলে দিচ্ছি আমরা ভিতরে আসো। তো বলতেছি পুলিশ খুলেন, পুলিশ খুলেন। এইভাবে কি করবেন? ওই যে বুঝো নাই, আমি মায়ের রেখে গেলে তো কোনো কিছু করার নেই, বুঝছো? আমি টাইম কাটবো না, যতক্ষণ না থানা থেকে লোকজন আসবে, মিডিয়া আসবে, ততক্ষণ এই লাইভ থাকবে। দেখবে সবাই দেখা দিব কি করে, এটা কি করে। আমার দেখাতে বলছে না, দরজা লক করবে, লক কর। ভাই আপনারা কেউ বুঝতে পারতেছেন আমার অবস্থা? এইখানে থানা, বনানী থানা এইখানে, কিন্তু এখনো অব্দি কেউ আসতেছে না থানা থেকে। আমি বুঝলাম না, মানে আমার তো তাদের হেল্প লাগবে। আমি এই ভয়টাই পাইতেছিলাম। ভাই আপনারা কেউ দেখতেছেন না, আপনারা কেউ কিছু বলতেছেন না? আসলে দেখেন যে মেঘনা আলম আর এই যে পরিমণি, তারা কি অসহায় অবস্থা দেখেন। পরিমণির ঘরে তবুও দীপু নামে ওর এক মামা ছিল, কি ওর পরিমাণ খালা ছিল, আর ওর নানা ছিল, তিন দিন কিন্তু ধরে আমি মেঘনা আলমের বুঝতে বাসা পারি না একেবারে কোন কিন্তু থানা খালি। থেকে। তো আচ্ছা, আমাদের পরিচিত আইন শৃঙ্খলা লোকজন বাহিনী একটু যদি আপনারা এইভাবে হামলা না করে, তারা একটু যদি আসবেন, তারা সবাই যদি মিলে ফোন একটু করে, আসবেন, দেখবেন তারা যদি এলাকা। তাদের ডাকতো যে ঠিক আছে আপনি এই করেন, থানায় আসেন, তাহলে তারা থানা যেত। তখন যদি তাদেরকে যে আপনি আপনি এই কারণে আপনাকে গ্রেপ্তার করা হলো, সেটা কিন্তু আলাদা একটা বিষয়। কিন্তু তাদেরকে এইভাবে অভিযান পরিচালনা করে, হ্যাঁ, আমি তো আমার কোনো মাথায় ঢুকে না কেন এই জিনিসগুলা করে। তো আমি বলছি আপনাদের সাথে, তো সেটা হলো যে আহ, এই পরিমণির ব্যাপারটা হলো যে সে ব্যবসায়ী নাসির সাহেবের সাথে একটা ঝামেলা হয় তার, এবং সেই ঝামেলা থেকে তখন লকডাউন চলছিল করোনার। তো ঝামেলা থেকে পরবর্তীতে সে কিন্তু তার বাসা চলে যায়, এবং সেই থানায় একটা জিডি করে, জিডি বা মামলা এরকম কিছু করেছে থানায়, বা জিডি করে। তখন থেকে কিন্তু বনানী থানার 6 জন পুলিশ তার বাসার নিচে কিন্তু অবস্থান করছিল। কিন্তু র্যাব যখন অভিযান করে তার বাসায়, তখন কিন্তু সেই পুলিশ ছিল, কিন্তু কিন্তু তার বাসা থেকে হঠাৎ করে আহ, তারা বাসা শেষ পর্যন্ত ঢুকলো, বাসায় ঢুকে, এবং তারা দেখলো প্রচুর পরিমাণে মাদক, তারা এখানে মাদকের বোতল নামালো, মদের বোতল, এবং শেষ পর্যন্ত কি হলো, দেখা গেলো 19 বোতল মদ আছে।
তো এই জিনিসগুলো হলো কি যে পরিমণির যে মদের বোতলগুলা, সেই জায়গার যে আমার ব্যক্তিগতভাবে আমার একটা শখ ছিল খুব ছোটবেলা থেকে, যে আমিও কিন্তু আমার জীবনে আমার লাইফে আমি মাদক স্পর্শ করি নাই। আমি শুধু অন্যায় একটা জিনিস, যে সিগারেট খেতাম, এই রমজান থেকে সেটাও বাদ দিয়ে দিয়েছি আল্লাহর রহমতে। তো আমি সিগারেট খেতাম, এছাড়া আমি কোনো মাদক টাচও করি নাই। আর সেবন তো প্রশ্নই উঠে না, যে কোনো ধরনের মাদকের কোনো কিছু। ঠিক এমনি কিন্তু আমার একটা শখ ছিল যে আমি আপনার ওই যে সংগ্রহ করতাম, ওই যে মদের যে বোতলগুলা বাইরে বিক্রি হতো, সেগুলো আমি কিনে নিতাম, কিনে আমি ঘরে সাজিয়ে রাখতাম। তো আমি জেনেছি যে পরিমণিরও ওই রকমই একটা শখ, সে মদের বোতল ক্রয় করে। মদের বোতল ক্রয় করে, কিন্তু যেহেতু সে চলচ্চিত্রের নায়িকা, অনেক সময় তার বাসায় প্রযোজকদের বিভিন্ন অনুষ্ঠান হয় বা সাংবাদিকদের জন্য অনেক সময় এটা রাখতে হয়, তারপরে সে কিছুটা রাখে, কিন্তু সেটা হলো লাইসেন্স করা, তার লাইসেন্স আছে 14 বোতলের লাইসেন্স আছে। তো কিন্তু তাকে যখন গ্রেপ্তার করা হলো, তা আমি যেই বোতলগুলাকে পরিপূর্ণ করা হলো পানি ঢেলে, সেই বোতলগুলা কিন্তু আমি আগেই চিনি, এগুলা সব সাজানো ছিল তার ঘরে 19টা বোতল। তো সেই বোতলে পানি ভরে রাখা হলো এবং সেটা মদের মতো করে নেওয়া হলো, এবং বলেছে যে এটা রিকভার 19 বোতল মদ, আর হলো বাকি প্রায় 300 বোতল এরকম জব্দ করেছে, তার এরকম জব্দ করে খালি বোতল এগুলা নিয়েছে। পরবর্তীতে যখন সে গ্রেপ্তার করা হলো, তখন আমি ঢাকা আসলাম টাঙ্গাইল থেকে, আমি টাঙ্গাইল ছিলাম। তো ঢাকা আসলাম, ঢাকা এসে আমি অনেক অ্যাডভোকেটের সাথে কথা বললাম, ওর পরিমণির নানার সাথে কথা বললাম, এবং উনি বললো যে একটু এই ব্যাপারটা একটু দেখার জন্য। আমি মানবাধিকার কর্মী হিসাবে তখন আমি আমাদের মানবাধিকার সংস্থায় এই মামলাটা আমি নিলাম, আবেদনটা গ্রহণ করলাম। করে আমি বিভিন্ন অ্যাডভোকেটের সাথে কথা বললাম, কেউই মামলা দিতে রাজি না। পরবর্তীতে আমি আমাদের এই যে পায়োনিয়ার ল অ্যাসোসিয়েটস সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সাহেব, ওনার সাথে কথা বলে ওনাকে আমি মামলাটা হস্তান্তর করি, এবং আমি একে একে পাঁচটি 4 দিন আমি নিম্ন আদালতে আমরা যাই যে কোনোভাবে আমরা যখন জামিন মিলছে না, তখন আমি নিম্ন আদালতের একজন বিচারকের সাথে আমি কথা বলি, এবং উনি জানতে পারি যে ওনার যদি উপরে যদি হাত থাকে বা কোনো কিছু থাকে, উপরে আদালতের চেষ্টা করার জন্য, নিচে এই জামিন হওয়ার কথা না। কেন হবে না? যে উনি হলো উপরের অর্ডার আছে, উপরের নির্দেশ। তখন আমি বললাম যে দেখেন, মাত্র এখানে রিকভার দেখিয়েছে যে মাত্র 19 বোতল মদ, তো 19 বোতল মদের দেখেন 14 বোতলের লাইসেন্স আছে। তখন আমি লাইসেন্সটা শো করলাম, শো করার পরে তাহলে 5 বোতল মদের জন্য একটা মেয়েকে আপনি কয়েকবার সিআইডি রিমান্ডে নিচ্ছে, র্যাব রিমান্ডে নিচ্ছে, তারপরে ওই যে আপনার পুলিশ রিমান্ডে নিচ্ছে, হ্যাঁ, বারবার জামিন হচ্ছে না একটা মেয়ের। হ্যাঁ, তখন উনি বললো যে ভাই আমার তো কিছু করার নাই, আপনি উপরে চলে যাবেন। এর পরবর্তীতে আমরা জজ কোর্ট থেকে হাইকোর্টে আমরা আবেদন করি, অবশেষে পরিমণির জামিন মিলে, এবং ওই যে নিম্ন আদালতের চার আদালতের 4 জন ম্যাজিস্ট্রেট ক্ষমা প্রার্থনা করে হাইকোর্টের কাছে, এবং সিআইডি, তারপরে আপনার র্যাব, পুলিশ, এরাও ক্ষমা প্রার্থনা করে সিআইডিতে। কারণ কি, পরবর্তীতে কেন রিমান্ডে নেওয়া হলো এসব জানতে চাওয়া হয়। তো ব্যাপারটা হলো যে আমার ওগুলো কথা না, তারা যদি দোষ করে থাকে তাদের বিচার হবে, বা এই আলম, এই যে কি মেঘনা আলমও যদি দোষ করে থাকে তাদের বিচার হবে। কিন্তু এইভাবে তাদের বাসা যে এইভাবে যে আতঙ্ক তৈরি করা, এইভাবে এইটা আমি এইটা সমর্থন করি না। কারণ যদি তারা দোষী সাব্যস্ত হয় অথবা নির্দোষ হলো, আপনাদের উচিত যে থানা থেকে আপনারা একটা রিং দেবেন, তাদেরকে রিং দিয়ে যে আপনি থানায় আসেন, আমরা কথা আছে আপনার সাথে, থানায় নিয়ে যাবেন, থানায় নিয়ে আপনি কথা বলবেন, কথা বলে তারপরে তাদেরকে আটক করেন বা যা করেন সেটা আপনি করলেন। যেমন এই মেয়েটা মেঘনা আলমের অভিযোগ কি, মেঘনা আলমকে বলেছে মিথ্যা তথ্য ছড়িয়ে কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা। তো উনি সৌদিতে বাংলাদেশের সৌদিস্থ বাংলাদেশি মানে অ্যাম্বাসেডার, উনি বাংলাদেশের লোক, ভদ্রলোক। তো ওনার এই যে ওনার জন্য মিথ্যা তথ্যের কূটনৈতিক সম্পর্ক কি হলো? হ্যাঁ, ইসা বিন ইউসুফ, কূটনৈতিক সম্পর্কের এখানে ক্ষতিগ্রস্ত কোথায় হলো? পাশাপাশি আরেকটা কথা বলা হয়েছে যে দেশে অর্থনৈতিক ক্ষতি সাধনের হুমকি দেয়া, মানে দেশে অর্থনৈতিক ক্ষতি সাধন, মানে এই যে মেঘনা আলম একটা মহিলা, সে অর্থনৈতিক ক্ষতি সাধন কি করবে? বুঝতে পারছেন? তো আসলে এই যে আমি যেটা বলতে চাই যে পরিমণিরটা আপনি তখন বলেছেন যে ফেসিস্ট সরকার ক্ষমতা ছিল, তারা রাষ্ট্রযন্ত্র পুলিশকে ব্যবহার করত তার নিজের ইচ্ছা মতো। কিন্তু আমরা গত 8 মাস ধরে কি দেখছি, যে পুলিশ কিন্তু এখন সেই রাষ্ট্রযন্ত্রের হাতে ব্যবহৃত হচ্ছে। তাহলে এইটা কেন?
আমরা তো অনেকবার অনেক সুপারিশ করেছি যে পুলিশ একটা স্বাধীন একটা পুলিশ কমিশন থাকলো, সেই পুলিশ কমিশনের আন্ডারে পুলিশ পরিচালনা করা হোক, যার কারণে আপনি পুলিশ কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারবে। এখন এই যে দেখেন যে কূটনীতিক সেই কোনো কার্যক্রম করে এই মহিলাকে গ্রেপ্তার করে নিয়েছে। আগামী ভবিষ্যতে দেখা যাবে যে আসলে কতটুকু কি দাঁড়ায়। তবে আমি এই জিনিসটার আমি তীব্র প্রতিবাদ করছি। আমি মানবাধিকার কর্মী হিসাবে এই মানবাধিকার লঙ্ঘনের আমি তীব্র প্রতিবাদ করছি। এভাবে কোনোদিন পুলিশ যেন ভবিষ্যতে কাউকে গ্রেপ্তার না করে। যার প্রয়োজন হয় তাকে থানায় ডেকে নিলে হয়। পরিমণি এমন একটা মানুষ যে তাকে থানায় ডাক দিলে সে যাইতো, কারণ সে তো একটা চলচ্চিত্র নায়িকা, তার পালানোর কোনো জায়গা নাই। ঠিক ওইভাবে মেঘনা আলম, তাকেও যদি থানায় ডাক দিত সেও যেত, কারণ সে কিন্তু জনসেবা করতেছে। সে কিন্তু সে শুধু ওই যে মডেলারই না, সে কিন্তু ওই যে আমরা যে ফেলে দিই যে জুটগুলা, সেই জুটগুলাকে মহিলাদের মাধ্যমে রিসাইকেল করে সেগুলাকে বিভিন্ন পণ্য বানিয়ে বাজারে বিক্রি করেছে, মহিলাদের স্বনির্ভর করে তুলছে। তাহলে এখানে কিন্তু ভালো একটি কাজ করছে সে। তাহলে সেও পালানোর কোনোই না। এদেরকে যদি আপনি থানায় নিয়ে আপনারা কথা বলতেন এবং পরবর্তীতে যদি বলতেন যে হ্যাঁ আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে, আপনি গ্রেপ্তার, তখন সেটা দেখা যেত। কিন্তু এরকম না করে যদি আপনি এইভাবে ভীতি প্রদর্শন করেন, এটা কিন্তু একটা মানবাধিকার লঙ্ঘন। আশা করছি আগামী ভবিষ্যতে আমাদের যে প্রশাসন আছেন, আমাদের যে আইন বিভাগ আছে, আমাদের যে বিচার বিভাগ আছে, এমনকি রাষ্ট্রযন্ত্র, তারা সবাই এই জিনিসটা বিবেচনা করবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ।